নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি স্বাগতা। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। বাড়িতে 7 ঘন্টা তল্লাশির পর সন্দীপ ঘনিষ্ঠ প্রসূনকে ইডি আটক করল। বাড়ির বাইরে জাস্টিস স্লোগান। বিরাট আপডেট, গণধর্ষিতা নন, নির্যাতিতা, সিবিআই জানাতেই আসরে শাসক দল। অপরাজিতা বিল নিয়ে বিস্ফোরক রাজ্যপাল, মমতার সরকারের বিরুদ্ধে টুকলির অভিযোগ। সন্দীপের শ্বশুরবাড়িতেও ইডি, ও কিছু করেনি দাবি ধৃতের স্ত্রীর। নিজেই নিজেকে ভগবান বলা উচিত নয়, আরএসএস প্রধানের নিশানায় কে? আরজিকর কাণ্ডের জের, রাজীব কুমারের উপস্থিতিতে হাই লেভেল বৈঠকের ডাক মমতার। মমতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইল ফোন হেফাজত নিলেই সব পরিষ্কার হয়ে যাবে, বিস্ফোরক দাবি শুভেন্দুর। ক্যানিংয়ে সন্দীপ ঘোষের বিরাট সাম্রাজ্যের হদিশ, প্রাসাদপ্রম বাংলো এখন জোর চর্চায়। আমি এখন কি করব, নির্বাচনের টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বিজেপি নেতা। ইন্ডি জোটের অন্দরে ফের ফাটল, আপের বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। আরজিকর কাণ্ডে বিস্ফোরক তথ্য সিবিআই এর সূত্রের খবর, নির্যাতিতা গণধর্ষিত নন। সিএফএসএল বিশেষজ্ঞরা ডিএনএর বিভিন্ন প্রোফাইলিং করেছেন। সূত্রের খবর, মিলে গিয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়ের ডিএনএ। বাজেয়াপ্ত করা জিনিসপত্রের সঙ্গে সঞ্জয়ের ডিএনএর মিল পাওয়া গিয়েছে। আরজিকরের ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায়। সিবিআই এর সূত্র এনডিটিভিকে জানায়, কলকাতার ডাক্তার খুন ও ধর্ষণের ঘটনায় একের বেশি ব্যক্তির যুক্ত থাকার কথা নয়। সূত্রের আরও খবর, সিবিআই 100টিরও বেশি বিবৃতি রেকর্ড করেছে এবং 10টি পলিগ্রাফ পরীক্ষা করেছে, যার মধ্যে হাসপাতালের প্রাক্তন প্রধান ডাক্তার সন্দীপ ঘোষও রয়েছে। সিবিআই জানিয়েছে, বিশ্বাস করার কোনো কারণ নেই যে ডাক্তারকে ধর্ষণ ও হত্যার সঙ্গে একের বেশি কেউ জড়িত ছিল। আর এই খবরের পরই সরব তৃণমূল কংগ্রেস। দলের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, 24 দিনের নিষ্ক্রিয়তার পর সিবিআই যা জানালো তা ঘটনার 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ বলে দিয়েছিল। তাদের দাবি, আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় একমাত্র অপরাধী। বিজেপির ছড়ানো ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। দ্রুত চার্জশিট ফাইল করে অভিযুক্তের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হোক, নয়তো নির্যাতিতার সঙ্গে অবিচার হবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে পলিগ্রাফ টেস্টে সঞ্জয় রায় দাবি করেন, হাসপাতালের সেমিনার হলে ঢুকে সে দেখে ওই মহিলা অজ্ঞান হয়ে পড়েছিলেন। সঞ্জয় আরও দাবি করেন, 9 আগস্ট সেমিনার কক্ষের ভিতরে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে দেখেছে সে। তারপরই আতঙ্কিত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। সঞ্জয় নির্দোষ হলে পুলিশকে কেন জানাননি? উত্তরে সে বলে, ভয় পেয়েছিল যে কেউ তাকে বিশ্বাস করবে না। বাড়িতে প্রায় 7 ঘন্টা তল্লাশি চালানোর পর ইডি আটক করল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রসূন চট্টোপাধ্যায়কে। শুক্রবার সকাল 6:45 নাগাদ দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রামে প্রসূনের বাড়িতে যান ইডির বেশ কয়েকজন আধিকারিক। তারপর টানা তল্লাশি শুরু হয়। দুপুর 2টো নাগাদ প্রসূনকে আটক করে বাড়ির বাইরে নিয়ে আসা হয়। প্রসূনের বাড়ির বাইরে স্থানীয় কয়েকজন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন। ইডি সূত্রে খবর, প্রসূনকে নিয়ে যাওয়া হচ্ছে ক্যানিংয়ের নারায়ণপুর মৌজায় সন্দীপের সেই বাংলোয়। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে সন্দীপ গ্রেপ্তার হওয়ার পরেই ক্যানিংয়ে তার একটি বাংলোর কথা জানা গিয়েছে। কয়েকশো বিঘা ফাঁকা জমির মাঝে তৈরি হওয়া বাংলোটির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। স্থানীয়দের একাংশের দাবি, এই বাংলোটি সন্দীপের। পরিবারের জন্য সদস্যদের সঙ্গে ডাক্তারবাবুকে এই বাংলোতে আসতেও দেখেছেন তারা। অন্যদিকে প্রসূন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন। সন্দীপ ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের আবহে ওই হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে এই ন্যাশনাল মেডিকেল কলেজেই বদলি করা হয়েছিল সন্দীপকে। যদিও চিকিৎসকদের প্রতিবাদ বিক্ষোভের জেরে নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি তিনি। আরজিকর কাণ্ডে একটি ভাইরাল ভিডিওয়ে দেখা গিয়েছিল যে সেমিনার হল মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, সেই সেমিনার হলেই বহু মানুষের ভিড়। ওই ভিডিওয় দেখা গিয়েছিল ঘরের ভিতরে বহু লোকের ভিড়, অন্তত জনা 30 দাবি, তাদের মধ্যেই ছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তৎকালীন আপ্তসহায়ক প্রসূন চট্টোপাধ্যায়। সন্দীপের আইনজীবী শান্তনু দে, হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের শিক্ষক দেবাশিস সোম। আরজিকর মেডিকেলের আউটপোস্টের ওসি সঞ্জীব মুখোপাধ্যায়কেও ওই ভিডিওতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ বাংলা চ্যানেল।
প্রসূন ন্যাশনাল মেডিকেল কলেজে কর্মরত হয়েও কেন আরজি কর হাসপাতালে গিয়েছিলেন, ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পরেই তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন চিকিৎসকদের একাংশ। সন্দীপ ঘনিষ্ঠ প্রসূনের বিরুদ্ধেও বিক্ষোভ দেখান ন্যাশনাল মেডিকেলের চিকিৎসকরা। ইডি সূত্রে জানা যায়, আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে তাদের নজরে রয়েছেন প্রসূন। তদন্তের সূত্রেই শুক্রবার সকালে তার বাড়িতে তল্লাশি অভিযানে যান তদন্তকারীরা। প্রিয় দর্শক, আপনারা কোন জেলা থেকে বা কোন শহর থেকে ভিডিওগুলো দেখছেন তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান, এবং আপনাদের কী ধরনের খবর শুনতে দেখতে ভালো লাগে সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নিয়মিত আরও সঠিক খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আসছি পরবর্তী খবরে। কয়েকদিন আগেই রাজ্য বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল। ধর্ষণ বিরোধী কঠোর পদক্ষেপ করতেই এই বিল পাশ করানো হয়েছিল। বিরোধী বিজেপিও এতে সমর্থন করেছে। তবে এই বিল নিয়ে এবার বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার অভিযোগ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং অরুণাচলের মতো কয়েকটি রাজ্যে চালু থাকা বিলের থেকে টুকে বাংলার অপরাজিতা বিল তৈরি করা হয়েছে। উল্লেখ্য, বিধানসভায় পাশ হওয়ার পর ধর্ষণ বিরোধী বিল নিয়ম মেনে রাজভবনে পাঠানো হয়েছে। তবে দাবি করা হচ্ছে, বিলের সঙ্গে যে টেকনিক্যাল রিপোর্টের প্রয়োজন পড়ে তা রাজভবনে পাঠানো হয়নি। এই আবহে বিলে রাজ্যপাল সম্মতি দিতে পারেন না। পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী রাজভবনের অভিযোগ, যে কোনো বিল রাজ্য বিধানসভায় পাশ হওয়ার পরে তা রাজ্যপালকে যখন পাঠানো হয় তখন তার সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট পাঠাতে হয়। তবে কোনো ক্ষেত্রেই নাকি রাজ্যের তরফ থেকে বিলের সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয় না। এই আবহে রাজভবনের বক্তব্য, টেকনিক্যাল রিপোর্ট না পাঠিয়ে রাজ্য সরকার পরে বিল পাস না হওয়ার জন্য রাজভবনের উপর দোষারোপ করে। এদিকে এই ধরনের গুরুত্বপূর্ণ বিল তৈরির ক্ষেত্রে কোনো হোমওয়ার্ক না করে শুধু অন্য রাজ্যের বিল থেকে টুকলি করা হয়েছে বলে অভিযোগ, জানিয়ে রাজ্যপাল অসন্তুষ্ট। এদিকে ব্যতিক্রমীভাবে এই বিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারেও পাঠিয়েছে রাজ্য সরকার। এরই মাঝে এই বিল নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এদিকে এর আগে এই অপরাজিতা বিলের বিরোধিতায় সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। বিলটিকে পপুলিস্ট ধাপ্পাবাজি বলে আখ্যা দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট। এই অপরাজিতা বিল নিয়ে আরজি করেন নিহত চিকিৎসকের মা বলেছিলেন, আজ ডাক্তারি যারা পড়ছেন তারা কি ছেলে কি মেয়ে বিচার করা উচিত নয়। মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে। এটা তো মেয়েদের আরও ছোট করা হচ্ছে, বৈষম্য। মেয়েদের আরও হেনস্থা করা হচ্ছে। এটা কেন হবে? এই বিলকে সমর্থন করব না। এদিকে বিধানসভায় এই বিলকে সমর্থন করা শুভেন্দুও এটিকে আইওয়াশ বলে কটাক্ষ করেছেন। অবশ্য বিলটি পেশের আগে তিনি বলেছিলেন, আমরা রেজাল্ট দেখতে চাই, বিলকে দ্রুত আইনে পরিণত করা হোক। সন্দীপ কিছু করেনি। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়ের মাঝেই এমন দাবি করলেন সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা। ষড়যন্ত্রের তথ্য খাড়া করে তার বক্তব্য, উনি কিছু করেননি, ভিলেন বানিয়ে দেবেন না, কি হয়েছে তা সবাই সব জানতে পারবেন। আরজিকর কাণ্ডে তোলপাড় বাংলা। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। ইতিমধ্যেই আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সন্দীপকে। এদিকে শুক্রবার সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হাজির হয় ইডি। প্রায় 3 ঘন্টা পর সঙ্গীতা ঘোষ গিয়ে দরজা খোলেন। সেই সময় সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন সঙ্গীতা দেবী। সাফ জানান, সন্দীপ কিছু করেননি, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলেই দাবি তার। এদিকে এদিন সন্দীপের বেলেঘাটার বাড়ির পাশাপাশি এদিন চন্দননগরে তার শ্বশুরবাড়িতেও যান ইডি আধিকারিকরা। তবে সেখানেও ঝুলছিল তালা। কিছুক্ষণ অপেক্ষা করে তারা ফেরেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দীপের শ্বশুরবাড়ির সদস্যরা চন্দননগরের ওই বাড়িতে খুব একটা যান না। তালা বন্ধ অবস্থায় পড়ে থাকে বাড়ি। শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরের এই বাড়িতে তারা যান। কয়েকটা দিন কাটিয়ে ফিরে আসেন কলকাতায়। প্রসঙ্গত, এদিন সন্দীপের বাড়ি ও শ্বশুরবাড়ির পাশাপাশি শুক্রবার সকালে হাওড়ার বিপ্লব সিংহ, কৌশিক কোলে ও সুভাষ গ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও হাজির হয়েছে ইডি। উল্লেখ্য, চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত বিপ্লব সিং, তার ঘনিষ্ঠ কৌশিক। অন্যদিকে চট্টোপাধ্যায় প্রসূন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন। সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। আমরা ভগবান হব কিনা জনগণই সিদ্ধান্ত নেবে। আমাদের নিজেদেরই তা ঘোষণা করা উচিত নয় যে আমরা ঈশ্বর হয়ে গিয়েছি। মহারাষ্ট্রের পুনের একটি অনুষ্ঠানে এ কথা বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, কিছু লোক মনে করেন যে শান্ত হওয়ার পরিবর্তে আমাদের বজ্রপাতের মতো আলোকিত হওয়া উচিত, কিন্তু বজ্রপাতের পরে এটি আগের থেকে আরও অন্ধকার হয়ে যায়। তাই কর্মীদের প্রদীপের মতো
উঠতে হবে এবং প্রয়োজনে জ্বলতে হবে। শঙ্কর দিনকর কানের স্মরণে হওয়া ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাগবত। মণিপুরে তিনি ভাইয়াজি নামে পরিচিত ছিলেন। তিনি সেখানকার শিশুদের শিক্ষার জন্য কাজ করেছিলেন। তিনি ছাত্রদের মহারাষ্ট্রে নিয়ে এসে থাকার ব্যবস্থাও করেছিলেন। হিংসা বিধ্বস্ত মণিপুরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে ভাগবত বলেছিলেন যে বর্তমান পরিস্থিতি কঠিন এবং চ্যালেঞ্জিং। তিনি বলেন যে এমন একটি চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও আরএসএস স্বেচ্ছাসেবকরা উত্তর পূর্বের ওই রাজ্যে দৃঢ়ভাবে কাজ করছেন। সংঘ চালক বলেন, মণিপুরে বিরাজমান পরিস্থিতি একটি কঠিন, নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই। স্থানীয়রা তাদের নিরাপত্তা নিয়ে সন্দিহান। যারা ব্যবসা বা সামাজিক কাজের জন্য সেখানে গিয়েছেন তাদের জন্য পরিস্থিতি আরও বেশি চ্যালেঞ্জিং। তবে এমন পরিস্থিতিতেও সংঘের স্বেচ্ছাসেবকরা দৃঢ়ভাবে অবস্থান করছেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। সংঘের স্বেচ্ছাসেবকরা হিংসার মধ্যে রাজ্য থেকে পালিয়ে যাননি এবং জীবন স্বাভাবিক করতে এবং দুটি গোষ্ঠীর মধ্যে ক্ষোভ কমাতে কাজ করছেন। এনজিওগুলি সব কিছু করতে পারে না, তবে সংঘ যা করতে পারে তা হলো হাল না ছাড়া। তারা সংঘাতে জড়িত সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা করছে। ফলস্বরূপ তারা জনগণের আস্থা অর্জন করেছে। আরজিকর মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার নিয়ে ব্যাপক প্রতিবাদ চলছে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে আদালত পর্যন্ত প্রশ্ন তুলেছে। এর প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 9 সেপ্টেম্বর নবান্নে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক ডাকছেন। বৈঠকে সব মন্ত্রী, সচিব এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ঘটনার কারণে রাজ্য সরকার এখন চাপের মুখে রয়েছে। অবিলম্বে বিনীত গোয়েল, ডিসি অভিষেক গুপ্তা এবং ইন্দিরা মুখোপাধ্যায়কে হেফাজতে নেওয়া উচিত, দাবি জানান শুভেন্দু অধিকারী। পাশাপাশি বারাসতের ঘটনা নিয়ে তিনি জানান, চোর পুলিশ তোলা তোলে, সারা রাত এদের লাজ লজ্জা নেই কিছু। এছাড়াও তিনি জানান, মমতার মোবাইল ফোন হেফাজতে নিলেই সব পরিষ্কার হয়ে যাবে। এবার সন্দীপ ঘোষের প্রাসাদপম বাংলোর হদিশ। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে প্রায় 2 বিঘা জায়গার উপর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আলিশান বাংলোর খোঁজ মিলেছে। মাঝে মধ্যেই সব পরিবারে সেই বাংলোয় যেতেন সন্দীপ ঘোষ, এমনই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এবার দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের বিরাট সাম্রাজ্যের হদিশ মিলল। ক্যানিংয়ের মধ্যনারায়ণপুরে সন্দীপ ঘোষের আলিশান বাংলোর হদিশ মিলেছে। সন্দীপ ঘোষের সেই বাড়ির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। অনেক সময় বন্ধু বান্ধবদের নিয়েও এই বাড়িতে আসতেন সন্দীপ ঘোষ, এমনও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 3 আগে ক্যানিংয়ে প্রায় 2 বিঘা জায়গার উপর ওই বিশাল বাংলোটি বাড়ি বানিয়েছিলেন সন্দীপ ঘোষ। ওই এলাকায় একটি বিরাট প্রকল্পের কাজ চলছিল। সেই প্রকল্প থেকেই প্রায় 2 বিঘা জায়গা কিনে নেন সন্দীপ। সেই জমির ওপরেই তৈরি হয় তার বিশাল বাংলো। আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের অধ্যক্ষ থাকাকালীন প্রাসাদপম ওই বাংলো ক্যানিংয়ে তৈরি করেছিলেন সন্দীপ ঘোষ। ওই বাংলো নিরাপত্তা রক্ষী বলেন, মাঝে মধ্যে উনি আসতেন এখানে, ওনার মা, বাবা, ছেলে সবাই আসতেন। মাঝে মধ্যে এখানে এসে সন্ধ্যের আগেই চলে যেতেন। ভোটের আর মাসখানেক বাকি। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় তার নাম নেই। আর এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিজেপির এক প্রাক্তন বিধায়ক। কাঁদতে কাঁদতে শশীরঞ্জন পারমার নামে ওই বিজেপি নেতা প্রশ্ন করেন, এখন তিনি কি করবেন। 2014 সাল থেকে হরিয়ানায় ক্ষমতায় রয়েছে বিজেপি। 90 আসনের হরিয়ানা বিধানসভার ভোটের জন্য বুধবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। 67 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। সেই তালিকায় একাধিক বর্তমান বিধায়ক জায়গা পাননি। টিকিট পাননি শশীরঞ্জন পারমাও। টিকিট না পেয়ে কয়েকজন নেতা দল ছাড়ার কথা ঘোষণা করেন। আবার শশীরঞ্জন তার অনুগামীদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসবেন। টিকিট না পেয়ে তিনি যে মর্মাহত এক সাক্ষাৎকার দিতে গিয়ে তা ব্যক্ত করেন শশীরঞ্জন। তিনি বলেন, আমি আশা করেছিলাম আমার নাম তালিকায় থাকবে। ভিওয়ানি এবং তোষাম কেন্দ্রে তিনি প্রার্থী হবেন বলে আশাবাদী ছিলেন। 2019 সালে তোষাম কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেসের কাছে হেরে গিয়েছিলেন। এবার ফের টিকিট পাওয়ার আশায় ছিলেন। সে কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন বিজেপি নেতা। কান্না ভেজা গলায় বলেন, আমি সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছিলাম আমার নাম বিবেচনা করা হচ্ছে, আমি এখন কি করব, আমি অসহায়। সাক্ষাৎকার যিনি নিচ্ছিলেন তিনি বিজেপি নেতাকে শক্ত হতে বলেন। বিজেপি নেতা বলে চলেন, আমার সঙ্গে এটা কি হলো, আমার সঙ্গে যা ব্যবহার করা হলো, আমি খুব যন্ত্রণা পেয়েছি। কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিজেপি নেতার সেই ভিডিও। হরিয়ানায় বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 12 সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 16 সেপ্টেম্বর।
5ই অক্টোবর ভোট গ্রহণ, ভোটের ফল ঘোষণা হবে 8ই অক্টোবর। এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ বাংলা চ্যানেল। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।